কৃতজ্ঞ ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের কাছে। এখানে তপনবাবু আছেন, ওকে আমার নমস্কার জানাই। এখানে রাজকুমার বাবু আছেন, ওকে আমার নমস্কার জানাই। তিনটি বিভাগের উদ্যোক্তারা যে আমাকে ডেকেছেন, তাদের কাছে তাদের আমি ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকারা যারা আছেন, আমার শ্রদ্ধা, আমার নমস্কার। আর এখানে ছাত্রীরা যারা আছে, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমার আলোচনার বিষয় চলে আসি। আলোচনার বিষয়ে দলিত নারীর প্রান্তিকতা ও সংগ্রাম। কতগুলো স্লাইড ছিল, একটু দেখাতে পারলে সুবিধে হতো হয়তো, কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না, সেজন্য স্লাইডগুলো আমার সামনেই আছে। মোটামুটি সেইগুলোকে ধরেই আমি আলোচনাটা করব। পরবর্তীকালে বিভাগ কাছে এই স্লাইডের কপি থাকবে, তা যারা দেখতে চাইবে বিভাগ থেকে পরে দেখে নিতে পারবেন। আমার মনে হয় না অসুবিধে হবে কিছু। আমার আলোচনাটাকে একটুখানি গুছিয়ে নেওয়ার জন্যই আমি এই কতগুলো স্লাইডের মধ্যে এগুলোকে আলোচনাটাকে আনার চেষ্টা করেছি। দলিত নারী কে, এই প্রথম জায়গাটা বোধহয় আমাদের ধরতে হবে। প্রথম প্রশ্নটা হলো দলিত নারী কে, তাদের কথা বলার দরকারটাই বা কি আমাদের, এইটা বোধহয় আমাদের প্রথম প্রশ্নের জায়গাটা। যে দলিত নারীর পরিচয় এবং আলোচনার প্রাসঙ্গিকতা, আদৌ কেন বলতে হবে। এখানে দলিত নারী যখন আমি বলছি, তখন দুটো শব্দ ব্যবহার করছি, নারী, দলিত। দুটো শব্দের অর্থই আমার মনে হয় এখানে যারা আছে তারা কম বেশি সবাই বুঝতে পারছে। বেশিরভাগই এখানে নারী যারা বসে আছে, তারা নারীর পরিচয় আমার দেওয়ার দরকার নেই। দলিত শব্দটাও অনেকেই আছেন যারা দলিত, এখানে দলিত সম্প্রদায় বা জাতিভুক্ত, অনেকে নয়, তারাও বুঝতে পারবে। তবু আরেকবার বলি, আমাদের দেশের সামাজিক কাঠামোটা, মূল ধারার সামাজিক কাঠামো যদি বলি, সেটা খানিকটা একটা পিরামিডের মতো, যেখানে আলাদা আলাদা জাতির অস্তিত্ব আমরা দেখতে পাই। হায়ারার্কি, একটা হায়ারার্কি, একেবারে উপরে হিন্দু ব্রাহ্মণ জাতিদের দেখা যাচ্ছে, একেবারে নিচে গিয়ে আমরা দেখি সেই জাতিদের যারা এই জাতি কাঠামোয় একেবারে তলায়, যাদের বলা হয় দলিত জাতি। আজকে আমরা তাদের দলিত জাতি বলি। অনেকগুলি জাতি এই জায়গাটায় আছে। এই জাতি কাঠামোর একদম নিচে, হিন্দু জাতি কাঠামোর একদম নিচে দলিত জাতিগুলিকে আমরা দেখতে পাচ্ছি। জাতি হিসেবে তাদের অন্যান্য শব্দও ব্যবহার করা হয়, অচ্যুত, অস্পৃশ্য ইত্যাদি নানা রকম অসম্মানজনক শব্দ ব্যবহার করা হয়ে থাকে। তো সেই যে শব্দগুলো ব্যবহার করা হয়, তাদের ধর্মীয় ভাষায় তাদের প্রান্তিক করা হয়। ধর্মের নামে তাদের বলা হয় তোমরা নিচে আছো, নিচে থাকো। সুযোগ সুবিধে তাদের দেওয়া হয় না।
মানবাধিকার লঙ্ঘন হয়, সম্মান তারা পায় না, এইসব নানা রকম সমস্যার মধ্যে দিয়ে এই জাতিভুক্ত যারা তাদের নানা রকমের অত্যাচারের মুখে পড়তে হয়। এই দলিত জাতি এদের বলা হচ্ছে। এখন এইটা প্রধানত হিন্দু সমাজ ব্যবস্থার একটা ব্যবস্থা হলেও বাস্তবটা হলো যে তার বাইরে যারা আছে, যারা হিন্দু নয়, অহিন্দু, বিভিন্ন অন্য ধর্ম অবলম্বন করে যারা ইত্যাদি, তো তারাও কিন্তু খানিকটা এই ব্যবস্থার মধ্যে জড়িয়ে যায়। কারণ এই হিন্দু জাতি ব্যবস্থার মধ্যে যারা আছে তারা প্রায় দেশের 80% মানুষ, 80%র কাছাকাছি মানুষ হিন্দু। তাদের বেশিরভাগই তাদের এই কাঠামোর মধ্যে তারা এসে যাচ্ছে। তাদের চাওয়া না চাওয়ার প্রশ্ন কিছু না, তারা এই কাঠামোটার মধ্যে এসে যাচ্ছে। এবং অন্য যারা, তাদেরও এই কাঠামোর পরিপ্রেক্ষিতে দূরে সরিয়ে রাখার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। অর্থাৎ তারাও অন্যদের নিচু করে দেখানো এবং দূরে সরিয়ে রাখা, এই প্রবণতা লক্ষ্য করা যায়। তো যাই হোক, আমার আলোচনাটাতে আমি এই কাঠামোর পরিপ্রেক্ষিতে যারা প্রান্তিক সমাজের মানুষ তাদের ধরছি দলিত হিসেবে। এখন এই শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত, দলিত শব্দটার সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। তার অর্থের সঙ্গে পুরোটা পরিচিত হই না হই, শব্দটার সঙ্গে পরিচিত। এখন এই শব্দটা প্রসঙ্গে আরো দু একটা কথা একটু বলে নিই। এখনো আইনি ভাষায় কিন্তু আমরা দলিত শব্দটা সেই অর্থে ব্যবহার করি না, প্রশাসনিক বা আইনি শব্দে এটা ব্যবহার করি না। আমরা ব্যবহার করি এটা সামাজিক রাজনৈতিক শব্দ হিসেবে। আইনি শব্দে যে শব্দটার সঙ্গে আমরা অনেকখানি পরিচিত, যেটা এই জনগোষ্ঠীকে বোঝায়, সেটা হলো শিডিউলড কাস্ট, যে শব্দ সঙ্গে এখানে ছাত্রছাত্রীরা অনেকেই পরিচিত আছে বা সবাই হয়তো পরিচিত শব্দটার সঙ্গে। শিডিউলড কাস্ট বা তার সঙ্গে আরেকটা শিডিউলিং আছে আমাদের, শিডিউল ট্রাইব। কিন্তু দলিত শব্দটা বলে না দিলে আলাদাভাবে আমরা কিন্তু এই শুধু শিডিউল কাস্টের ধরে আলোচনাটা করে থাকি। বৃহত্তর একটা পরিমণ্ডলে দেখলে সেখানে শিডিউল ট্রাইবের আলোচনা আসতে পারে, এমনকি অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর আলোচনাও কিন্তু আসে। আমি এই কথাটা এই জন্য বলছি যে এটার দলিত শব্দটার একটা কি ন্যারোয়ার ডেফিনিশন যদি বলি বা একটা বিস্তারিত সংজ্ঞার দিক থেকে বলি, তাহলে দু ধরনের ধারণা এসে যায়। একটা যেখানে এটা শিডিউলড কাস্ট বা তপশিলি জাতির ইকুইভ্যালেন্ট সমান, মোটামুটি ইকুইভ্যালেন্ট শব্দ, যেটা আইনি ভাষায় ব্যবহার করা হচ্ছে বা প্রশাসনিক ভাষায় ব্যবহার করা হচ্ছে। আর একটা ওয়াইডার কনসেপ্ট হিসেবে যদি দেখি, তাহলে যে কোনো জনগোষ্ঠী যে প্রান্তিক, তাকে দলিত বলা যেতে পারে। আমরা সচরাচর এই ফোকাসড আলোচনাটাই ধরে নিই, যতক্ষণ না বলা হচ্ছে এটা আমরা আরো বৃহত্তর আলোচনার মধ্যে আমরা ঢুকবো। তা অর্থাৎ আমাদের আলোচনাটা সীমাবদ্ধ থাকছে তপশিলি জাতি ওপর, সেই জাতিগুলির মেয়েদের আলোচনা। আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। যারা, যে জাতির মানুষরা মূল
মানবাধিকারের যে অধিকারগুলো সেগুলো থেকে বঞ্চিত, সম্মান থেকে বঞ্চিত, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সেই মানুষদের বাড়ির মেয়েদের কথা আমি বলতে চাই। অর্থাৎ মেয়েদের কথা বলছি, দলিত মেয়েদের কথা বলছি। বোঝা গেল দুটোকে আমি কোথায় জুড়ছি? এখন আবারও প্রশ্ন আসবে, তাহলে আমি যদি বলছি দলিতরা প্রান্তিক, মেয়েরা প্রান্তিক, তাহলে আবার দলিত মেয়েদের কথা আলাদাভাবে বলার দরকারটা কি হচ্ছে? দরকারটা এই হচ্ছে যে দলিত মেয়েরা তিন ধরনের অত্যাচারের শিকার হয়। আর এই তিন ধরনের অত্যাচার একসঙ্গে কিন্তু জুড়ে থাকে। একটা হলো মেয়ে হিসেবে একটা পিতৃতান্ত্রিক সমাজের অত্যাচার, পেট্রিয়ার্কি শব্দটার সঙ্গে এখানে আমার মনে হয় সবাই পরিচিত। পিতৃতন্ত্র, যেখানে ধরে নেওয়া হয় সমাজে মেয়েদের স্থান নিচে হবে এবং পুরুষের স্থান বা পুরুষের আধিপত্য প্রতিষ্ঠিত থাকবে। মেয়েরা কি করবে না করবে, কতটা করবে না করবে, পুরুষরা সেটা নির্ধারণ করবে সমাজে। এটাই স্বাভাবিক ধরে নেওয়া হয় এবং এইটা একটা পিতৃতান্ত্রিক সমাজের মূল দৃষ্টিভঙ্গি। অর্থাৎ দলিত মেয়েরা মেয়ে, সেই জন্য মেয়ে হিসেবে তারা একটা পিতৃতান্ত্রিক কাঠামোর মধ্যে বাস করে। মেয়ে হিসেবে তাদের ধরা হচ্ছে অন্যদের তুলনায় তারা নিচে আছে, পুরুষের তুলনায় তাদের যা করবে না করবে, পুরুষতান্ত্রিক সমাজ যা বলবে, যেভাবে নিয়ম নীতি বেঁধে দেবে, মেয়েরা সেইভাবে চলবে। অর্থাৎ একটা পিতৃতন্ত্রের বলি তারা। আবার আগে বলেছি দলিতরা প্রান্তিক। এই যে ব্যবস্থাটা দলিতদের প্রান্তিক হওয়া, এই যে হায়ারার্কির কথা বললাম বা একটা পিরামিডের মতো সমাজ কাঠামোর কথা বললাম, এটাকে ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা বলে। দলিত মেয়েরা তাদের জাতিগত কারণে তারা ব্রাহ্মণ্যবাদী এই সমাজ ব্যবস্থার আবার শিকার হচ্ছে। তাদের দুদিক থেকে হলো, এক হলো মেয়ে হিসেবে পিতৃতান্ত্রিক চেতনার বলি তারা, আরেক দিকে দলিত হিসেবে ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থার শিকার হচ্ছে তারা। দুটো হলো, দুদিক থেকেই এই চাপটা তাদের ওপর আসার ফলে আরো একটা চাপ কিন্তু অন্য অনেকের তুলনায় আমরা দেখব এদের ওপর বেশি হচ্ছে। সেটা কি? তাদের শ্রেণীগত অবস্থান, অর্থনৈতিক অবস্থান। একটা বড় অংশকে আমরা দেখব যারা অর্থনৈতিকভাবে অত্যন্ত দরিদ্র। দরিদ্র পরিবারের মধ্যেও গরিব বাড়ি যেখানে হোক, সেখানেও আমরা দেখব তাদের মধ্যে মেয়েগুলো যেন আরো খারাপ অবস্থায়। একে দলিতদের মধ্যে অর্থনৈতিক অবস্থা অনেক বেশি খারাপ অন্যদের তুলনায়, আবার তাদের মধ্যে মেয়েরা আরো বেশি খারাপ অবস্থায় থাকে। একটু ভেবে দেখো, সেই সব বাড়িতে যেখানে কম রান্না হয়, কম খাবার আছে, সবার খাওয়া হয়ে গেলে মেয়েটির জন্য কিছু থাকলো বা থাকলো না, কিছু খেতে পেলো বা পেলো না। ডাক্তার দেখাতে হলে, অসুখ করলে ছেলেদের যতটা তাড়াতাড়ি চিকিৎসা হবে,
দারিদ্র্যের ফলে ওষুধ যত তাড়াতাড়ি আসবে, মেয়েটির জন্য কিন্তু তা আসবে না। বলা হবে সহ্য করো, আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো, কারণ ওষুধ কেনার টাকা থাকে না। এবং প্রায়োরিটির দিক থেকে যদি বলি, ছেলেদের চিকিৎসাটা প্রায়োরিটি পাবে। লেখাপড়া শেখার কথা তো আমি বাদ রাখছি, অন্যান্য দিকগুলো বাদ রাখছি। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, শ্রেণীগত দিক থেকে যদি দেখি, শ্রেণী শোষণ আরো বেশি হচ্ছে দলিত মেয়ের। দলিতদের ওপর তো বটেই, কিন্তু দলিত মেয়ে যে সে আরো বেশি শ্রেণী শোষণের শিকার নানা কারণে হয়ে যাচ্ছে। আর দূরে যেখানে জল আনতে যেতে হয়, হয়তো খাবার জল বা ব্যবহারের জল, কারা যাচ্ছে? মেয়েগুলোকে যেতে হয়, অনেক দূরে তাদের যেতে হয়। এই ধরনের অনেক কিছু সমস্যার মুখোমুখি তাদের হতে হচ্ছে। অর্থাৎ এই তিন ধরনের শোষণের কথা আমি বললাম। এক, ব্রাহ্মণ্যবাদী শোষণ; দুই, পিতৃতান্ত্রিক শোষণ; তিন, শ্রেণীগত শোষণ। এই তিন ধরনের শোষণ দলিত মেয়েটির জীবনে কিন্তু একসঙ্গে জুড়ে থাকে, একটা আরেকটাকে প্রভাবিত করে, একটার জন্য আরেকটা অনেকখানি আমরা দেখতে পাই প্রভাবিত হচ্ছে। অর্থাৎ এইখানেই যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা হলো ইন্টারসেকশনালিটির শব্দ। অর্থাৎ এইগুলো সব বেঁধে বেঁধে থাকে, এটা শুধু একটা আলাদা অন্যটা আলাদা এইভাবে দেখার বিষয় নয়। এইগুলো সব যে জড়িয়ে আছে, সব যে একসঙ্গে জড়িয়ে আছে এবং একটা আরেকটাকে প্রভাবিত করছে বা করে, সেটা সম্পর্কে আমাদের কিন্তু সচেতন থাকা অত্যন্ত জরুরি। তো এই জায়গাটা আমাদের আজকে আমরা অনেক বেশি করে বোঝার চেষ্টা করছি যে কিভাবে এই প্রভাবগুলো পড়ছে এবং কিভাবে দলিত মেয়ের প্রান্তিকতাটা বুঝতে গেলে এই ইন্টারসেকশনালিটিটা আমাদের বুঝতে হবে। আমাদের বুঝতে হবে দলিত হিসেবে, মেয়ে হিসেবে এবং তার শ্রেণীগত অবস্থানের দিক থেকে কিভাবে একটি মেয়ে শোষিত হয়। তো ভিন্নতার নানা দিক আছে, অত্যাচারের ভিন্নতার আমি দেখব যে নানা দিক আছে। কি ধরনের নানা দিক আছে একটুখানি আমরা দেখি। দলিত নারীর বিপন্নতা যদি বলি, নানা দিক আছে। এক হলো তো সামগ্রিকভাবে যেটা আগেই বললাম, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার একটা সার্বিক ধারণা, অনেক অধিকার, অনেকগুলি অধিকার একসঙ্গে জুড়ে থাকে। আমরা যেটা অনেক সময় বুঝি না, আমরা অনেক সময় একটা অধিকার আরেকটা অধিকার আলাদা আলাদা ভেবে বলি মানবাধিকারের কথা। না, একসঙ্গে বুঝতে হবে। আমি যদি খেতে না পাই, আমি কি ক্লাসরুমে বসতে পারবো? আমি কি পরীক্ষা দিতে পারবো? পারবো না, মাথা ঘুরে পড়ে যাব। আমার কি স্বাস্থ্য সুরক্ষিত হবে? হবে না। মাথার উপর আমার যদি চাল না থাকে, আমার নিরাপত্তা কি থাকবে? আমার স্বাস্থ্য কি থাকবে? থাকবে না। অর্থাৎ এই অধিকারগুলো একটা আরেকটার পরিপূরক, এইটা বুঝতে হবে। এই অধিকারগুলো যেগুলো এক একটাকে যদি দেখি, আমরা দেখব দলিত মেয়েটির ক্ষেত্রে এই অধিকারগুলোর অনেকগুলোই কিন্তু লঙ্ঘিত হয়, বিপন্ন হয়। তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা মানবাধিকারের ক্ষেত্রে, সেটা হলো সম্মান। সম্মান, সেটাও আমরা অনেক সময় ভুলে যাই। একজন দরিদ্র মানুষকে আমরা একটা রুটির টুকরো ছুঁড়ে দিই যদি সম্মান থাকে,
সেই রুটি যদি আমি সম্মানের সঙ্গে তাকে দিই, সম্মান থাকে। ফলে সম্মানকে আমাদের বুঝতে হবে, সম্মানকে আমাদের সম্মান করতে হবে। সেইটা কিন্তু আমরা দেখছি দলিত মানুষের ক্ষেত্রে, দলিত প্রান্তিক পরিবারের মেয়েদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু লঙ্ঘিত হচ্ছে, কারণ সে দলিত বলে। মেয়ে হিসেবে মেয়েরা অনেক সময় গার্হস্থ্য হিংসার শিকার হয়, দলিত পরিবারেও তাই হয়। যেহেতু সে মেয়ে, পুরুষের হাতে মার খাওয়া বা অন্য কারো হাতে মার খাওয়া সেগুলো তো থাকে। তাছাড়া আপাতভাবে তিনি অত্যাচারিত না হলেও, যেটা আগে বললাম, খাবারের থালা যখন সাজানো তখন তার থালায় কিছু নেই, তার থালা সাজিয়ে দেবার লোক কিন্তু কেউ নেই। পুরুষের থালা সাজিয়ে দেওয়ার লোক থাকে, কিন্তু মেয়েটি যখন খেতে বসে তার থালায় কিছু আছে কিনা দেখবার কেউ থাকে। অর্থাৎ গার্হস্থ্য হিংসার নানা রূপ বা নানা চেহারা আছে, এইটা আমাদের খেয়াল করতে হবে। দলিত মেয়েটি কিন্তু তার বাইরে নয়, তার ক্ষেত্রে অনেক সময় সেটা অত্যন্ত তীব্র হয়ে দেখা দেয়, আর সেই তীব্রতা জুড়ে থাকে তার দারিদ্র্যের সঙ্গে। যৌন নির্যাতন সমাজে, পরিবারের মধ্যে, পরিবারের বাইরে মেয়েদের অনেক সময় শিকার হতে হয়। দলিত মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যৌন নির্যাতনের কিন্তু একটা বিশেষ রূপ আছে। মানে আমরা অনেক সময় দেখি ঘটনার খবর আমরা খবরের কাগজে পাই, খবরে দেখি যে একটি মেয়ের ওপর সে গ্যাং রেপের শিকার হলো, একটি মেয়ের ওপর যৌন নির্যাতন হলো। যেটা খবরে উঠে আসে না সেটা হলো মেয়েটির জাতিগত সামাজিক পরিচয়। আমি এই কথা এই জন্য বলছি, অনেক ক্ষেত্রেই এই মেয়েগুলি কিন্তু দলিত পরিবারের মেয়ে হয়। পরিবারকে শাস্তি দেওয়ার জন্য বা সেই পরিবারের অন্য পুরুষদের শাস্তি দেওয়ার জন্য, সেই গ্রামকে শাস্তি দেওয়ার জন্য উঁচু জাতির পুরুষরা মেয়েদের ওপর অত্যাচার করে। অর্থাৎ সেইটার একটা জেন্ডার ডাইমেনশন আছে এই অত্যাচারটা, কিন্তু সেই অত্যাচারটা আবার ক্ষমতার অভিব্যক্তি হিসেবে আমাদের দেখতে হবে। ওটা কিন্তু একটা পাওয়ার গেম হিসেবে আমাদের দেখতে হবে, যে তারা তাদের ক্ষমতা প্রতিপন্ন করার জন্য, দেখানোর জন্য অত্যাচার করছে কার ওপর না, বাড়ির মেয়েটির ওপর অত্যাচার করছে, এই দলিত জাতির মেয়েটির ওপর। এখন কেউ তো বলতেই পারে যে তারা তো বাড়ির পুরুষরা, বাড়ির অন্য সদস্যরা তারা থানায় যাক, থানায় নালিশ করুক, পুলিশ তাদের কিছু ক্ষেত্রে করে, কিছু ক্ষেত্রে কাজ হয় না, কিছু ক্ষেত্রে বারবার যাওয়া আসা করতে হয়। আর দরিদ্র পরিবারের দিন আনি দিন খাই, যেখানে থানায় একদিন যাওয়া আসার রাস্তা খরচ, থানায় যাওয়া মানে সেই দিনে রোজ নষ্ট হয়ে যাওয়া, আর ক্ষমতাপন্ন লোকেদের বিরুদ্ধে দাঁড়ানো, এগুলো কিন্তু সহজ ব্যাপার নয়। ফলে তারা সেখানে যেটা করে, বিষয়টাকে আর বেশি এগোয় না, ওটাকে ছেড়ে দিতে হয়, যা হয়েছে হয়েছে, আর কিছু করার থাকে না সেখানে। কারণ এটা একটা খুব আনইভেন একটা পরিস্থিতির মধ্যে তারা পড়ে যায়। অর্থাৎ যৌন নির্যাতনের শিকার কিন্তু মেয়েটি হচ্ছে, মানে অত্যাচারটা তো তার উপর হলো, কিন্তু তার পরিবারও কিন্তু তার পাশে
বা তার গ্রাম, তার পরিবার, তার পাড়া, কেউই কিন্তু তার পাশে সেই অর্থে দাঁড়াতে পারে না, চায় না বলবো এই পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে, বা চাওয়ার জায়গাই থাকে না অনেক ক্ষেত্রে এই পরিস্থিতিতে। দেবদাসী প্রথা বা যোগিনী প্রথা, সেটার কথাও নিশ্চয়ই আমরা অনেকেই জানি, শুনেছি। অনেক জায়গাতে এখনো এই প্রথা বর্তমান, দেবদাসী প্রথা বা যোগিনী প্রথা, যেখানে দেবদাসী হিসাবে মেয়েদের দেবতার কাছে উৎসর্গ করা হচ্ছে আপাতভাবে। এটা বিশেষ করে এখনো বলবো অন্ধ্রতে, কর্ণাটকে লক্ষ্য করা যায় মন্দিরগুলো, মেয়েদের সেখানে দেবদাসী করা হচ্ছে, দেবতার কাছে উৎসর্গ করা হয়। সমস্যাটা কোথায়? দেবতার কাছে তারা উৎসর্গিত, তারা মন্দিরে থাকবে, মন্দিরে দেবতার সেবা করবে, সেখানে নাচবে টাচবে, যেরকম যা করার করবে। এখানে সমস্যাটা হলো বাস্তবে যেটা হয়, তারা উঁচু জাতি যৌন নির্যাতনের শিকার। এই দেবদাসী প্রথা আইনত থাকার কথা নয়, কিন্তু থাকে। এবং আরো বড় কথা যেটা, দেবদাসী যাকে করা হচ্ছে সে নিচু জাতির মেয়ে অধিকাংশ ক্ষেত্রে। আর এটা কোনো ব্যক্তির সিদ্ধান্ত নয়, কোনো একটা পরিবারের সিদ্ধান্ত নয়, গোটা গ্রাম কিন্তু সেখানে দাঁড়িয়ে যায় এই মেয়েটির দেবদাসী হওয়ার অনুষ্ঠান। অর্থাৎ সামাজিকভাবে মেয়েটিকে কিন্তু দেবদাসী বানানো হচ্ছে, যেটার অর্থ তার যৌন নির্যাতন হবে উঁচু জাতের ওপর হাতে, আর সেইটাতে তার পাশে দাঁড়াচ্ছে তার পরিবার, তার গ্রাম, সমাজ। আইনের মতো আছে, নিয়ম রীতি তার জায়গায়। একটা বিরাট সংঘাতের জায়গা আমাদের সমাজে চলেই আসছে, একটা আইনের শাসন, একটা সামাজিক বৈষম্যের রীতিনীতির শাসন। তার পাশাপাশি পাচার, ট্রাফিকিং। আমি জানি না, একটু সরে গিয়ে কথাটা বলি, যদি না দেখে থাকে এখানে যারা আছে, তারা যদি কেউ না দেখে থাকেন, আজকে আনন্দবাজারটা একটু কাগজটা দেখবেন। একদম প্রথম পাতায় একটা খবর শুরু হয়েছে চা বাগানের মেয়েদের পাচার নিয়ে, এবং ভেতরের পাতায় 5 নম্বর পাতায় সেই খবরটা আরো এলাবোরেটলি আলোচনা করা হয়েছে, যে কিভাবে একেবারে বিস্তারিত ভাবে লেখা আছে কিভাবে মেয়েদের, দরিদ্র পরিবারের মেয়েদের চিহ্নিত করা হয়, এবং কিভাবে কত রকম ছলে বলে তাদের এই অভাবের সুযোগ নিয়ে তাদের পাচার করে দেয়া হয়। এবং সেইখানে তাদের দারিদ্র একদিকে, প্রশাসনিক ব্যবস্থার অসহযোগিতা, এবং বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো যে ভালো জীবন তারা পাবে, খেতে পাবে, পরিবার টাকা পাবে, আর পরিবারের কাছে টাকা পাঠাতে পারবে, এই সব প্রলোভন দেখিয়ে কিভাবে করা হচ্ছে তার একটা বড় রিপোর্ট কিন্তু আজকের খবরের কাগজে আছে। যারা পারবেন একটুখানি দেখে নেবেন। আমার তাই আজকে আসার আগেই মনে হলো এই খবরটা আজকে চোখে পড়লো। তথ্য বলছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথ্য বলছে যে প্রতিদিন 10 জন করে অন্তত দলিত মেয়ে ধর্ষিতা হন। এবং শুধু তাই না, গত 10 বছরে তাদের ধর্ষিত হওয়ার সম্ভাবনাটা, তাদের বিপন্নতা 44% বেড়ে গেছে, কমছে না। 44% গত 10 বছরে সেটা কিন্তু বেড়েছে।
তো এইরকম ছবিগুলো উঠে আসছে। আরো অনেক কিছু দেখাতে পারতাম আমি এখানে, তাদের বিপন্নতার ছবিটা আমি একটুখানি দিলাম, কিন্তু সময় সীমিত থাকবে, ফলে আমি সেইটার দিকে আর বেশি যাচ্ছি না। তাদের লড়াইয়ের কথাটা বলি, শুধু তাদের বিপন্নতার কথা বলবো না, তাদের লড়াইয়ের কথা। যদি প্রশ্ন আসে সেই দিকগুলো ভেবে আমরা অন্য আলোচনায় আবার যেতে পারি। মাস মুভমেন্টে বা গণপরিসরে দলিত মেয়েদের অংশগ্রহণ লক্ষণ। বিভিন্ন ধরনের মাস মুভমেন্ট যখন হয় তখন কিন্তু আমরা লক্ষ্য করি যে দলিত জাতির মেয়েরা কিন্তু বহু সময় তারা রাস্তায় নেমে আন্দোলন করে। কোনো জমির আন্দোলন হোক, কোনো মজুরির আন্দোলন হোক, এই ধরনের আন্দোলন, আবার মদের ঠেক ভাঙার আন্দোলন হলেও আমরা কিন্তু সেখানে দলিত মেয়েদের দেখি যে তারাও কিন্তু সেখানে এসে আন্দোলন করছে। অর্থাৎ মাস মুভমেন্ট বিভিন্ন ধরনের, মানে রাস্তায় নেমে আন্দোলন করা যেটা, সেইখানে আমরা দলিত মেয়েদের দেখতে পাই। এখন এইটা খুব ইন্টারেস্টিং একদিক থেকে বলবো। দলিত মেয়েরা চারদিকে আছে, অথচ তারা দৃষ্টির আড়ালে থাকে। কেউ তাদের কথা বলে না, কেউ তাদের কথা ভাবে না, কিন্তু তারা সর্বত্র আছে। তারা মাঠে ঘাটে আমরা যদি দেখি, মাঠে চাষ করছে ছেলেদের পাশে কারা? যে মেয়েরা আছে তারা কতজন বর্ণ, হিন্দু, ব্রাহ্মণ, কায়স্থ, বৌদ্ধ জাতির মেয়েরা আছে? কেউ না। যারা আছে তারা প্রায় সবই দলিত জাতির মেয়ে, অথবা জনজাতি, ট্রাইবাল পপুলেশন কিছুটা, আর বাকি দলিত জাতির মেয়েরা রয়েছে বা মাইনরিটি। যারা হাটে বাজারে জিনিস বিক্রি করে মাটিতে বসে, এই যে বাড়িতে বাড়িতে যারা কাজ করে, লোকাল ট্রেন গুলো সকালবেলা ঝুলে ঝুলে যারা আসে কলকাতা শহরে, দক্ষিণ 24 পরগনার থেকে যারা বিশাল একটার পর একটা ট্রেন বোঝাই করে যারা কলকাতায় হয় জিনিস বিক্রি করতে আসছেন অথবা বাড়িতে কাজ করতে যাচ্ছেন, সেই মেয়েরা কে? একেবারে জাতিগত ভাবে যদি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে দেখা হয়, অধিকাংশই দলিত জাতির। এই হিসেবগুলো কিন্তু আমরা রাখি না, আমরা তাদের কথা কিন্তু বলি না, কিন্তু চারদিকে দেখলে আমরা দেখবো তারা চারদিকে রয়েছে। প্রত্যেকের বাড়িতে, শহরে যদি দেখি, বড় বড় ফ্ল্যাট গুলোয় যদি দেখি, নিচ থেকে ওপর একটু নামগুলো জিজ্ঞেস করতে হয় যারা কাজ করছেন, তাদের নাম কি, পদবী কি, সেই দেখলেই অনেকখানি আমরা জাতি পরিচিতি গুলো পেয়ে যাব। আর জাতি পরিচিতি যেগুলো পাবো, সেটা আমি এক কথায় বলতে পারি যে অধিকাংশই দলিত জাতির মেয়ে। অর্থাৎ এখান থেকে আরেকটা কথায় প্রশ্নে আমি চলে আসছি একটু, সেটা হলো এই মেয়েরা কিন্তু গৃহস্থালীর পরিমণ্ডলের মধ্যে আবদ্ধ থাকা মেয়ে নয়। এই মেয়েরা কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ থাকে না। আমরা অনেক সময় একটা জিনিস শুনে থাকি যে মেয়েরা অমুক অমুক সময় থেকে, অমুক শতাব্দী থেকে বাইরে কাজের বাজারে এলো। আমার খুব আপত্তি আছে এই কথা। যখন থেকে মেয়েরা, যখন থেকে মানুষের অস্তিত্ব আছে, তখন থেকে মেয়েরা বাইরে কাজ করছে, উৎপাদনের সঙ্গে তারা যুক্ত, এগ্রিকালচারের সঙ্গে মেয়েরা যুক্ত, একেবারে ছেলেদের পাশাপাশি কাজের বাজারে ঢুকছে,
মধ্যবিত্ত মেয়েরা এবং বর্ণহিন্দু। কিন্তু দলিত মেয়েরা কিন্তু কাজের বাজারে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে। অর্থাৎ আবার সেই কথাটায় ফিরে এলাম যে তাদের কথা তো আমরা ধরেই না হিসেবের মধ্যে, সেই জন্যই তাদের আমরা দেখতে পাচ্ছি না। আমরা যখন আলোচনায় যাচ্ছি আমরা তাদের কথা বলছি না, বাদ পড়ে যাচ্ছে কোথায় যেন। ইচ্ছাকৃতবাদ নয় এটা, কিন্তু যে ইচ্ছে করে আমি তাদের কথা বলবো না প্রশ্ন না, কিন্তু তাদের জীবনযাত্রা, তাদের সমস্যা, তাদের কথা আমাদের হিসেবের খাতায় কিন্তু লিপিবদ্ধ হচ্ছে না। ওইখানে একটা বিরাট ঘাটতি থেকে যাচ্ছে আমাদের। আমরা গণ আন্দোলনে বিভিন্ন জায়গায় তাহলে দেখতে পাচ্ছি যে দলিত মেয়েদের উপস্থিতি, সেইটা একটা জায়গা। তৃণমূল রাজনৈতিক স্তরে দলিত মেয়েদের লড়াইও আমরা দেখতে পাচ্ছি। আমরা এটাও জানি যে এখন পঞ্চায়েতে 73rd 74th অ্যামেন্ডমেন্টের পর পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে যে সংরক্ষণের ব্যবস্থা হয়েছে, তাতে তাদের ভূমিকা আরেকটু চোখে পড়ার মতো জায়গায় আসছে। সমস্যা আছে, অনেক সময় শোনা যায় যে তারা নিজেদের কথা বলে না, পরিবার থেকে বলে দেয়া হয়, পুরুষ বলে দেয় কিভাবে কি অবস্থান গ্রহণ করবে, রাজনৈতিক দল বলে দেয়। এত সব বলার পরও বোধহয় একটা জায়গা থেকে যায় যেখানে তাদের অংশগ্রহণের গুরুত্বটা আমাদের মানতে হবে। তার সীমাবদ্ধতা পাশাপাশি, সেটাকে অস্বীকার করে না, কিন্তু আছে। মানে অর্থাৎ গ্রাসরুট লেভেল থেকে আমি যদি দেখি, গ্রামাঞ্চলে যদি দেখি, নানা আন্দোলনে, শহরাঞ্চলেও নানা জায়গায় নিচের তলায় আমি তাদের দেখতে পাচ্ছি। তারা নিজেদের অ্যাসার্ট করছে, খানিকটা করার চেষ্টা করতে পারা, এই জায়গাগুলো আছে। এখন এই সেলফ হেল্প গ্রুপগুলোর মাধ্যমেও এক ধরনের অ্যাসার্শনের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। যে সেলফ হেল্প গ্রুপগুলোর মাধ্যমে তারা খানিকটা নিজেদের মধ্যে সংগঠিত হতে পারছে, অর্থনৈতিক দিক থেকে তারা রোজগার করতে পারছে, তাতে নিজেদের হাতে কিছুটা টাকা আসায় তারা এক ধরনের সেন্স অফ এজেন্সি যদি বলি, সেইটা হচ্ছে, পরিবারেরও উপকার হচ্ছে, এই জায়গাগুলো খানিকটা থাকছে। যেটা এটা তো নিচের তলার কথা গেল, একটু ওপর তলাটার দিকে এবার আমি তাকাই। আমি যদি রাজনৈতিক নেতৃত্বের দিকে বলি, তাহলে সেখানেও কিন্তু আমরা দু একজন করে দলিত মেয়েকে উল্লেখযোগ্য ভূমিকায় দেখতে পেয়েছি। আবার তাদের নিয়ে আলোচনাটা কিন্তু খুব একটা হয় না। এক হলো দাক্ষায়ণী বেলায়ুডান, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে একমাত্র দলিত মহিলা যিনি ছিলেন, তাকে নিয়ে আমরা কতটুকু আলোচনা করি, চিন্তা ভাবনা করি। গণপরিষদের একমাত্র দলিত মহিলা প্রতিনিধি ছিলেন তিনি, জাতিতে তিনি ছিলেন ফুলায়া। তো দাক্ষায়ণী তো একজন উল্লেখযোগ্য চরিত্র, দলিত নারী রাজনৈতিক অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ। আরেকজন, তার নামের সঙ্গে অবশ্য এখানে যারা আছেন সবাই পরিচিত কম বেশি, কুমারী মায়াবতী। কুমারী মায়াবতী, যিনি বহুজন সমাজ পার্টির নেতা, বিএসপির নেতা, আর যে দলটা কাশিরাম শুরু করেছিলেন, কিন্তু মায়াবতীর হাত ধরে যে রাজনৈতিক দলটা অনেকখানি এগিয়ে যায়, শুধু না
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি দীর্ঘদিন ধরে এবং 4 বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তার জাতিগত পরিচয় জাতক চামারের অন্তর্ভুক্ত একটা গোষ্ঠী। এইটা গেল মায়াবতীর কথা। এখন এই প্রসঙ্গে একটা দুটো কথা একটু বলি। মায়াবতীর রাজনীতি ঠিক ছিল কি ভুল ছিল বা এখনো ঠিক আছে কি ভুল, আমি তার মধ্যে যাচ্ছি না, সেটা আমার আলোচ্য বিষয় এখানে নয়। আমার আলোচ্য বিষয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো একজন দলিত মহিলা হিসেবে বৃহত্তম রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারা, টিকে থাকতে পারা, এইটা একটা বড় জায়গা যেটাকে আমরা কিন্তু অস্বীকার করতে পারি। তিনি তার মতো অনেক কিছু করেছেন, অনেক সমালোচনার মুখে পড়েছেন, সেই সবগুলো অন্য একটা আলোচনার দিক সেটা। কিন্তু তার ভেরি এক্সিস্টেন্স যদি আমি বলি চিফ মিনিস্টার হিসেবে, সেটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা থাকে, যেখানে প্রান্তিক সমাজের মানুষদের মধ্যে থেকে আমরা এটা দেখতে পাচ্ছি প্রান্তিক নারী হিসেবে। আরেকজনের কথা একটু বলি, মীরা কুমার, লোকসভার প্রথম মহিলা স্পিকার। মীরা 2009 থেকে 2014 সম্ভবত তিনি স্পিকার ছিলেন। জাতিতে চামার, আবার একজন অত্যন্ত উল্লেখযোগ্য মহিলা। এটা তো এক ধরনের তাদের সংগ্রামের ছবি যেটা উঠে আসে। অথচ আমার একটু ডাইগ্রেস করে আমি বলি এখানে যে আমরা কিন্তু এই ব্যক্তিদের যে গুরুত্ব পাওয়া উচিত সেই গুরুত্ব দিয়ে কিন্তু আমরা এদের আলোচনা করি না। সমালোচনা হোক, আলোচনা হোক, প্রশংসা হোক, যেটাই হোক, কিন্তু সাইলেন্স নয়। আমার কথাটা হলো সাইলেন্স নয়। তারা আলোচিত হন, তারা ঠিক করেছেন, ভুল করেছেন, যা করেছেন, কিন্তু তাদের এই যে প্রেজেন্সটা একটা ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থার কাঠামোর মধ্যে তারা যে উঠে আসতে এই অবস্থানে পারছেন, এইটাই আমাদের আলোচনার বিষয় হওয়ার দরকার আছে। অর্থাৎ একটা ভিজিবিলিটিতে আনা বিষয়গুলোকে এবং তার ক্রিটিক ইত্যাদিগুলো তার সঙ্গে জুড়ে আসে। আরেকটা দিক যেটা আবার সেই প্রতিবাদের ভাষাটা হলো লেখনীর ভাষা, সাহিত্যের দিক থেকে তারা কিভাবে দলিত মেয়েরা কলম তুলে নেয়, কিভাবে তারা সাহিত্য সৃষ্টি করে, সেটা আরেকটা উল্লেখযোগ্য দিক। অটোবায়োগ্রাফি লেখা, জীবনী, নিজেদের জীবনের অভিজ্ঞতা তারা লিপিবদ্ধ করেন। উল্লেখযোগ্য যেমন উর্মিলা পাওয়ারের আইদান, উইভ অফ মাই লাইফ, বামার কারুক্কো, বেবি কামলের দ্য প্রিজনস উই ব্রোক ইত্যাদি। তো এটা আমরা যেমন অন্য ভাষায় পাচ্ছি, মারাঠিতে পাচ্ছি, তামিলে পাচ্ছি, তেমনি আমরা বাংলাতে দেখছি দলিত লেখিকারা তাদের কথা লিখছেন। আমরা পাচ্ছি কল্যাণী ঠাকুর যিনি লেখেন চাঁড়াল, এবং তার আত্মজীবনী আমি কেন চাঁড়াল লিখি। আমি পাচ্ছি কানন বড়াইকে, মঞ্জু বালাকে, লিলি হালদারকে, যারা গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, আত্মজীবনী সব লিখছেন। এরা যখন গল্প, কবিতা ইত্যাদি লিখছেন, উপন্যাস বা প্রবন্ধ লিখছেন,
সেগুলোর মধ্যেও যে আবেগটা থাকে, তার অনেকখানি আবেগ কিন্তু আত্মজীবনীর কথাই যেন বলে। এইটা আবার একটা খুব ইন্টারেস্টিং দিক। তারা যেন আত্মজীবনীর কথাই বলতে চাচ্ছেন, নিজেদের অভিজ্ঞতার কথা তারা বলছেন। অর্থাৎ আমরা এই লেখনের মাধ্যমে যারা প্রতিবাদ জানাচ্ছেন, প্রতিবাদ লিপিবদ্ধ করছেন, সেইটাও আমাদের গুরুত্ব দিয়ে কিন্তু দেখতে হবে। সংখ্যাটা খুব বেশি না, তাদের সংখ্যাটা যে খুব অনেক তা না, কিন্তু তারা ভিজিবল, তারা লিটারেট, তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন, নিজেদের অবস্থান সম্পর্কে তারা সচেতন, এবং আগামী দিন সম্পর্কে তাদের একটা স্বপ্ন আছে। 80 দশক থেকে দলিত নারীবাদের উত্থান হয়। সেটা চ্যালেঞ্জ করে দুদিক থেকে, দুটো দৃষ্টিভঙ্গিকে। এক হলো মূল ধারার নারীবাদকে চ্যালেঞ্জ করছে, আক্ষেপ যে মূল ধারার নারীবাদ কিন্তু আমাদের কথা বললো না। এই যে বললাম, আমাদের ওদের কথা বললো না কেউ। মেইন স্ট্রিম উইমেন স্টাডিজে কিন্তু 80 দশকের শেষের দিক পর্যন্ত ওদের কথা কিন্তু কমই বলা হচ্ছে। বলা হলেও তারা অনেক বেশি অবজেক্ট হিসেবে আসছে, মানে তাদের কথা বলা হচ্ছে, তারা পার্টিসিপেন্ট নয়, তাদের কথা তারা বলছে না, অন্যরা হয়তো অল্প বিস্তর তাদের কথা। এইটা তাদের একটা আক্ষেপের জায়গা ছিল। আরেকটা আক্ষেপের জায়গা হলো দলিত আন্দোলনকে নিয়ে ওই একই আক্ষেপ, আমাদের কথা কেউ বলল না। কারণ দলিত আন্দোলন পুরুষরা চালালো, মূল ধারার নারীবাদ উঁচু জাতির, উঁচু শ্রেণীর মেয়েরা চালালো। অর্থাৎ এরা দুজনে কেউ আমাদের কথা কিন্তু সেই অর্থে বলল না। ফলে আমাদের কথা আমাদের বলতে হবে, আমাদের কথা আমাদের বলতে হবে। সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দলিত নারীরা নিজেদের সংগঠন, নিজেদের মতন করে নিজেদের কথা বলতে শুরু করছে। 1987-তে দলিত নারীদের প্রথম জাতীয় সম্মেলন হচ্ছে ব্যাঙ্গালোরে। মূল উদ্যোক্তা ছিলেন রুথ মনোরামা। তিনি MSW কোর্স করেছিলেন মাদ্রাস ইউনিভার্সিটি থেকে, শিক্ষিতা, সচেতন মহিলা। তিনি সামাজিক কাজকর্ম করতেন এবং এটার মূল উদ্যোক্তা ছিলেন। 1994-তে অল ইন্ডিয়া দলিত উইমেন্স ফোরাম গঠিত হয়। 1994-তে 1994। 1995-তে মানে তার পরের বছর আমরা দেখতে পাই ন্যাশনাল ফেডারেশন অফ দলিত উইমেন অ্যান্ড দলিত সলিডারিটি গঠিত হচ্ছে। 1995 ন্যাশনাল ফেডারেশন অফ দলিত উইমেন অ্যান্ড দলিত সলিডারিটি গঠিত হলো। 2001-এ ডারবানে রেসিজমের বিরুদ্ধে UN এর বড় কনফারেন্স হলো। সেই সম্মেলনে এই দলিত নারী সংগঠনগুলো কিন্তু তাদের বক্তব্য রাখার প্রচেষ্টা চালাচ্ছে এবার। অর্থাৎ সেইটার দিকে তাকিয়ে আমরা এই সংগঠন গঠিত হচ্ছে সব আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের কার্যকলাপ অনেকখানি তারা সেই দিকে তাকিয়ে ফোকাস করার চেষ্টা করছে। অর্থাৎ একটা সময়ে কিন্তু জাতীয় স্তর থেকে দলিত নারীদের সংগ্রামটা আন্তর্জাতিক স্তরে চলে যাচ্ছে। 2006-তে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো দলিত নারীর মানবাধিকার নিয়ে সম্মেলন,
হেগ সম্মেলন, হেগ শহরে এই সম্মেলনটা হলো, হিউম্যান রাইটস অফ দলিত উইমেন 2006। সম্মেলন শেষে একটা ঘোষণাপত্র হলো, Declaration on the Human Rights and Dignity of Dalit Women, ঘোষণাপত্র। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে চলে যাচ্ছে প্রশ্নটা, দলিত নারীর অধিকারের প্রশ্নটা শুধু আন্তর্জাতিক স্তরে যাচ্ছে না, এটা মানবাধিকারের প্রশ্ন হিসেবে এবার উঠে আসছে, সেইটা তারা করার চেষ্টা করছে। তাহলে কিভাবে তারা একদিকে অত্যাচারিত হচ্ছে, একদিকে তারা প্রান্তিক, তাদের প্রান্তিকীকরণের প্রক্রিয়াটা চলছে, আরেকদিকে কিরকম ভাবে তারা লড়াইটা করছে বিভিন্ন স্তরে, এইটুকু আমি তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতটা পেরেছি, যদি কারোর মন্তব্য প্রশ্ন থাকে করলে খুব ভালো হবে। আমি এখানেই থামছি। থ্যাংক ইউ ম্যাডামকে। ম্যাডামকে শোনা সবসময় একটা ভীষণ একটা ফরচুনেট ব্যাপার, এবং আমি খুব ফরচুনেট ম্যাডামকে বলছিলাম যে মাস্টার্সে ওনার ক্লাস করতে পেরেছিলাম। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেখানে দলিত নারীদের জীবন সংগ্রাম, সেই ব্যাপারে উনি আমাদেরকে আলোকপাত করলেন। এবার আমি রিকোয়েস্ট করবো প্রফেসর রাজকুমার স্যারকে রিকোয়েস্ট করবো যে স্যার এসে যদি স্যারের অবজারভেশন যদি আপনার সাথে শেয়ার করেন। প্রফেসর রাজকুমার কোঠারি। ম্যাডামের আলোচনা সম্পর্কে কোনো কমেন্ট করার ধৃষ্টতা আমার নেই, আমি করবও না। রাদার আমি যেটা করছি এখানে পার্টিসিপেন্টদের সুবিধার জন্য, সেটা হচ্ছে ম্যাডাম যে একটা লার্জ ফ্রেমওয়ার্ক, একটা বৃহত্তর জায়গায় থেকে একটু ছাত্রীরা যারা পেছন থেকে চলে যাচ্ছেন, একটু আমার মনে হয় এটা ডিস্টার্ব করছে ম্যাডামের একটা বক্তৃতা চলাকালীন এভাবে চলে যাওয়াটা, একটু আর কিছুক্ষণ অপেক্ষা করলে বোধহয় ভালো হয়। সেটা হচ্ছে যে কতগুলো জায়গায়, খুব গুরুত্বপূর্ণ জায়গায় দেবী ম্যাডাম তার আলোচনায় ফোকাস করেছেন। রাদার আমি এভাবে একটু সংক্ষেপে বলি, আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো আমরা নিয়ে ম্যাডামকে রিকোয়েস্ট করব সেগুলো তার মতন করে তিনি উত্তর দেবেন। তো কতগুলো জায়গা ম্যাডামের লেকচারের মধ্যে উঠে এসেছে, যার মধ্যে কতগুলো কম্পোনেন্টস রয়েছে। সেই কম্পোনেন্টস গুলো কি? প্রথম হচ্ছেন যেখান থেকে ম্যাডাম খুব সুন্দরভাবে শুরু করলেন যে হু আর দ্য দলিতস, যে কারা দলিত, কাদেরকে আমরা দলিত ক্যাটাগরির অন্তর্ভুক্ত করছি, এবং তারপরই ঠিক এর সাথেই যুক্ত করে তিনি বললেন দলিত নারী, দলিত তার মধ্যে হচ্ছে দলিত নারীর কাদেরকে আমরা সেই ক্যাটাগরিতে রাখছি। দ্বিতীয় যে বিষয়টা ম্যাডাম খুব সুন্দরভাবে বললেন, এবং আমরা দৈনন্দিন জীবনের সঙ্গে নিজেদেরকে প্রায়ই সেই অভিজ্ঞতা করে দেখছি, সেটা হচ্ছে প্লাইটস অফ দলিত উইমেন্স, যে কিভাবে দলিত নারীরা আমাদের দৈনন্দিন জীবনে সঙ্গে যুক্ত, অথচ তারা বিভিন্নভাবে নির্যাতিত, বিভিন্নভাবে অত্যাচারিত, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে। এই বিষয়টাও ম্যাডাম খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। থার্ড যে কম্পোনেন্ট ম্যাডামের আলোচনায় উঠে এসেছে, সেটা হচ্ছে কনসিয়াসনেস, যে এত কিছু নির্যাতন, অত্যাচার, সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা দেখছি গত 3 দশক সময়ে দলিত নারীদের মধ্যে, দলিত সমাজের মধ্যে একটা সচেতনতা বোধ তৈরি হয়েছে তাদের নিজেদের অধিকার সম্পর্কে, তাদের নিজেদের সমস্ত বেসিক রাইটস সম্পর্কে তারা অনেক বেশি সচেতন হয়েছেন। এবং সেই সচেতনতা কিভাবে রিফ্লেক্ট হয়েছে সেটা ম্যাডাম অনেক সুন্দরভাবে বলেছেন। মাস পার্টিসিপেশনের কথা তিনি বলেছেন, তিনি সেলফ হেল্প গ্রুপের কথা বলেছেন, তিনি লিডারশিপ পজিশনে যে নারীরা গেছেন
তারা উল্লেখযোগ্য ভূমিকা, তার মধ্যে মায়াবতীর কথা বলেছেন, আমাদের লোকসভার স্পিকারের কথা, মীরা কুমারীর কথা বলেছেন। এটা একটা থার্ড ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেটা আমার দৃষ্টি বেশি করে আকর্ষণ করেছে। তার কারণ একদিকে নির্যাতন এবং পাশাপাশি একটা প্যারালাল ট্রেন্ড উঠে আসছে, যেটা হচ্ছে কনসিয়াসনেস, যে আমরা আমাদের যে অধিকার, আমাদের যে বেসিক নিডস গুলোকে ফুলফিল করা, সেই বিষয়গুলোকে কিন্তু তারা আমাদের সামনে নিয়ে আসতে পারছে। আরেকটা ফোর্থ বিষয়, যেটা চতুর্থ কম্পোনেন্ট ম্যাডামের আলোচনায় উঠে এসেছে, সেটা হচ্ছে যে মেনস্ট্রিম উইমেন স্টাডিজ কিভাবে এই দলিত লিটারেচারকে দেখছে, দলিতদের সমস্যাগুলোকে দেখছে, এবং সেখানে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাডাম বলছেন যে মেনস্ট্রিম দলিত স্টাডিজরা কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে এই দলিতদের যে সমস্যা, সেই বিষয়টাকে তারা গুরুত্ব দিচ্ছে না, এবং যার ফলে একটা ব্যবধান, একটা গ্যাপ, যে মেনস্ট্রিম ফেমিনিজমের সঙ্গে এই দলিত ফেমিনিজমের একটা জায়গা তৈরি হয়েছে। আর ফিফথ আর ফাইনাল যে পয়েন্ট ম্যাডাম ফোকাস করেছেন, সেটা হচ্ছে আন্তর্জাতিক স্তরে, যে এতগুলো বিষয় ম্যাডাম আলোচনা করলেন জাতীয় স্তরে এবং দেশের যে সোশিও ইকোনমিক যে আমাদের স্ট্রাকচার, সেটাকে প্রেক্ষাপটে রেখে, এবং ফাইনাল পার্টে তিনি যে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে দলিতরা তাদের বিষয়গুলোকে আমাদের সামনে তুলে আনছেন, গোটা বিশ্বের সামনে ইন্টারন্যাশনাল কনফারেন্সের কথা বললেন, হিউম্যান রাইটস এর কথা বললেন, হিউম্যান রাইটস কনফারেন্সের কথা বললেন, এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক স্তরে যে কনভেনশন গুলো বুঝেছে, সেগুলো দলিতদের সমস্যাকে একটা গোটা বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। এবং সবশেষে সামগ্রিকভাবে ম্যাডাম খুব সুন্দরভাবে যে জায়গাটা শেষ করলেন, সেটা হচ্ছে যে দলিতরা, বিশেষ করে দলিত নারীরা ভারতীয় সমাজের ব্যবস্থার মধ্যে থেকে ক্রমশ একদিকে যেরকম নির্যাতনের যে ধারা, সেটা কন্টিনিউ করছে, পাশাপাশি কিন্তু সচেতনতা বোধ বাড়ছে, শিক্ষার বিস্তার হচ্ছে, অধিকার সম্পর্কে তাদের মধ্যে যে সচেতনতা বাড়ছে, তার ফলে আগামী দিনে একটা আশার আলো, আমি জানি না ম্যাডাম সেটাকে কিভাবে দেখছেন, এটা একটা আশার আলো আমরা খুঁজে পাচ্ছি, যে যাতে করে আগামী দিনে অন্তত তাদের এই সমস্যা অনেকটাই নিরসন হবে। এই কয়েকটা কথা বলে আমি পার্টিসিপেন্টদের বলবো জোরে একটা হাততালি দিয়ে ম্যাডামের লেকচারটাকে উদ্বোধন করতে। আর পাশাপাশি খুব সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন বলে আমরা নিতে পারি, তাই তো? সময় আছে বোধহয় 10, তো খুব সংক্ষেপে 4-5টা প্রশ্ন যদি আমরা নিতে পারি, এবং ম্যাডামকে রিকোয়েস্ট করবো সেগুলো অ্যাড্রেস করবার জন্য। স্পিকারে বলবে গিয়ে কেমনি বলবে? স্পিকারে গিয়ে ওখানে গিয়ে বলবে নাকি? না না, এখানে বলুন না, এখানে বলো এক প্রশ্ন করো মেয়েরা। আমার হ্যাঁ, দীপ্তি শুরু করো ম্যাম। এদিকে তাহলে সবাই তাহলে মাইক্রোফোনে বলছো শোনা। দলিত বিষয়টি অনেক সংবেদনশীল একটা শব্দ এবং একটা জাতিগত পরিচয়ের দিক নির্দেশ করে। এখানে আমার প্রশ্ন, এবং দুটো প্রশ্ন আছে ম্যাডামের কাছে। একটা হচ্ছে মানে এই যে দলিতদের মধ্যে যে সচেতনতা বোধ, নিজেদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মাধ্যমে নিজেদের অধিকার বুঝে নেওয়ার চেষ্টা করা, এই চেষ্টাটা হয়তো তারা শুরু করেছে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দিতে যাই, তখন আমরা সচরাচর খুব কম দেখি যে একটা দলিত পরিবারের ছেলে বা মেয়ে সে কিন্তু তালিকার প্রথম স্থান অধিকার করছে। আমার যে প্রশ্নটা হচ্ছে, যারা মানে মেধাগত দিক থেকে কখনোই কিন্তু একজন দলিত বা একজন উচ্চবৃত্তীয় ব্রাহ্মণ বা অন্য বর্গ, যে কোনো বর্গের ক্ষেত্রেই হোক, মেধাগত পার্থক্য থাকতে পারে না। তার বাবা মা যতই পড়াশোনা না জানুক, কিন্তু তার মেধা থাকতে পারে, সেটা হয়, সেটা বিজ্ঞান তাই বলে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ইন্টারভিউ বোর্ডগুলো বসে, বোর্ডে যারা থাকে তাদের মননে কি কখনো গিয়ে একটা পেট্রিয়ার্কাল মানসিকতা বা একটা কাজ করে যে সেই জায়গায়? বুঝতে পেরেছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন
প্রশ্ন আছে, আমরা ঔপনিবেশিক সময়কালে দেখেছি যে মানে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে বিভিন্ন সময়ে ধর্মান্তরিতকরণ হয়েছে, এবং সেই ধর্মান্তরিতকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূলত দলিত সম্প্রদায়কেই ধর্মান্তরিতকরণ করা হচ্ছে। এই একটা ব্যাপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর দলিত বা মানে উপজাতি সম্প্রদায়ের মানুষ ধর্মান্তরিত হয়েছে। যারা ধর্মান্তরিত হয়েছে, আমি ধরলাম কোনো একজন দলিত সে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হলো, তারপরে কি সে তার উপজাতি বা কাস্টের সুবিধাটা কি সে পায়? আচ্ছা, আমার প্রশ্নটা ছিল যে একজন দলিত ধর্মান্তরিত হয়েছে, হওয়ার পরে এখন আমাদের সংবিধান অনুযায়ী যে উপজাতিদের জন্য যে সংরক্ষণ এবং সুবিধা, সেই সুবিধা কি ওই ধর্মান্তরিত দলিত পরিবার কি গ্রহণ করতে পারে বা তার সেই সুযোগটা পায়, নাকি শুধুমাত্র হিন্দু ধর্মের মধ্যেই এটা আবদ্ধ? এই দুটো প্রশ্ন। ঠিক আছে, পেয়েছি ম্যাডাম। নেক্সট। হ্যাঁ, প্লিজ। নিজের নামটা কি? আমি লাবণী বেরা, উইমেন স্টাডিজ ডিপার্টমেন্টের রিসার্চ স্কলার। দুর্দান্ত ম্যাডামের বক্তব্যের পর আমার প্রশ্ন ম্যামকে, যে দলিত মেয়েদের পাচারের শিকার হওয়ার পরবর্তী সময়ে তাদের ফ্যামিলি তাদেরকে কতটা অ্যাকসেপ্ট করছে, এবং পুনরায় পাচারের টেন্ডেন্সিটা এই কমিউনিটির মেয়েদের ক্ষেত্রে কিরকম? তারা কি পুনরায় পাচার হয়ে যাচ্ছে, বা ফ্যামিলির কাছে টাকাটাই শেষ কথা, যেভাবে হোক নিয়ে আসলে? এটা আপনার এই বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা থেকে একটু যদি আমাদের শেয়ার করেন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আর কেউ? হ্যাঁ বলো, তুমি বলো। এই যে প্রশ্ন আছে, তুমি যাও, হ্যাঁ, please. যাও যাও যাও, তুমি যাও। ও যাও, তারপরে। এটা ঠিক প্রশ্ন নয়, আমি জানতে চাই যে রাজনীতির ক্ষেত্রে দলিত মহিলাদের অবস্থান আমরা দেখলাম, তো আমি জানতে চাই যে রাজনীতির শিকার কিভাবে হচ্ছেন, সেটা হচ্ছে আমার প্রশ্ন। ম্যাডামের কাছে আমার প্রশ্ন, যে ম্যাডাম যে বললেন 2006 সালে যে আন্তর্জাতিক সম্মেলনের কথা বললেন আপনি, এখন তো প্রায় এতগুলো বছর অতিক্রান্ত, 20 বছর, বর্তমান সময়ের যদি সিনারিওটা বলেন যে এখনকার লক্ষ্য কী, মানে নারীদের এজেন্ডা কী, এবং আমরা ঠিক কতটা পথ চলতে পেরেছি, এখনো কতটা বাকি, এটা নিয়ে যদি একটু আলোচনা করেন। খুব ভালো। আর কেউ? মানে এই ব্যাপারটা নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন এসছে। মানে আমি কারোর নাম যারা করেছে তাদের নাম আনছি না, আমি জাস্ট প্রশ্নগুলোই দেখছি। একটা হলো ইন্টারভিউ বোর্ডে বায়াসের প্রশ্নটা, অবশ্যই থাকতে পারে, থাকবে না এ কথা, থাকবেই এ কথাও আমি বলবো না, নিশ্চয়ই না, কিন্তু থাকতে যে পারে সেটা সব সময় ইচ্ছাকৃত নাই হতে পারে, ইচ্ছাকৃতও হতে পারে। এখন ইচ্ছাকৃত না কথাটার অর্থ এই হলো, যিনি সেই সমাজ থেকে আসেন না তার অভিজ্ঞতাও কিন্তু তাকে একটা জিনিসের দিকে তাকাতে দেয় না। এটা একটা বাস্তব সমস্যার জায়গা। অর্থাৎ আমি বলছি উইথ দ্য বেস্ট অফ ইন্টেনশনস সেখানেও একটা বায়াসের জায়গা এসে যেতে পারে। আবার ওই বললাম যে বায়াস নাও থাকতে পারে, আবার ইচ্ছাকৃত জায়গা তো সবসময় থাকে। ফলে এই বিষয়টাকে আমরা উড়িয়ে দিতে পারি, এই বিষয়টা উড়িয়ে দেওয়া যায় না। এবং শুধু তাই না, মানে এটা একটা যেখানে একটা কি বলবো বিল্ট ইন বায়াস পুরো সমাজের মধ্যে যেটা আছে,
সেইখানে সেই চিন্তা ভাবনা যেই একজন মানুষ ইন্টারভিউ বোর্ডে গিয়ে বসছেন তিনি সেই চিন্তা ভাবনাগুলো থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাচ্ছেন, এইটা তো মনে করার কোনো কারণ নেই। তার মধ্যে থাকতেই পারে। এটা একটা গেল। কনভার্টেড হলে কতগুলো ধর্ম আছে আমাদের আইনত যেটা আছে, কতগুলো ধর্মে কনভার্টেড হলে তারা সুবিধে মানে পেতে পারে, কিন্তু কতগুলো ধর্মে কনভার্টেড হলে তারা সেই সুবিধেটা পায় না। তারা মানে ওই সংরক্ষণের সুবিধের বাইরে বেরিয়ে যেতে হয় তাদের। তার মধ্যে খ্রিস্টানের কথা থাকে। আরেকটা জিনিস যেটা এই প্রসঙ্গে যেটা হলো, খ্রিস্টান কনভার্সনটার ব্যাপারে দুটো কথা আমার বলা আছে। একটা হচ্ছে খ্রিস্টিয়ানিটিতে কনভার্সনটা ব্রিটিশ আমলে শুধু কিন্তু নিচের তলা থেকে হয়নি, ইসলামে কনভার্সনটা বরং নিচের তলা থেকে হয়েছে অনেক বেশি। কিন্তু এখানে নিচের তলা থেকেও যেমন অনেকখানি হয়েছে, একটা এলিট হিন্দু সমাজ মানে উচ্চবর্ণের হিন্দু সমাজের মধ্যে কিন্তু কনভার্সন সেই সময় হয়েছিল, মানে ব্রাহ্মণ কনভার্টেড হওয়া খ্রিস্টিয়ানিটিতে একটা। আরেকটা কথা এই প্রসঙ্গে বলবো, এই যে কনভার্সন গুলো তারা যে করছে জোর জবরদস্তি করে করছে বা বুঝিয়ে বাজিয়ে করছে এরকম ব্যাপার কিন্তু সব সময় নয়। ব্রাহ্মণ্যবাদী সমাজের অত্যাচারের হাত থেকে বাঁচতে তারা কনভার্টেড হচ্ছে অনেকে। কনভার্টেড হয়ে তারা কতটা উদ্ধার হলো না হলো সেটা অন্য প্রশ্ন, কিন্তু ইসলামে কনভার্সন হচ্ছে, খ্রিস্টিয়ানিটিতে কনভার্সন হচ্ছে, এবং সেই কনভার্সন গুলো অনেকখানি এই মানে একটা মানে এই অবস্থা থেকে বেরোনোর একটা প্রচেষ্টা হিসেবে তারা দেখছে। বললাম যে কোথাও উপকার হয়েছে, কোথাও অতটা হয়নি, সেটা আরেকটা অ্যানালিসিসের জায়গা। ট্রাফিকড মেয়েরা রিট্রাফিক তো অতি অবশ্যই হয়। যারা ট্রাফিক হয়েছে তারা আবার রিট্রাফিক হতে পারে, অতি অবশ্যই সেই ধরনের ঘটনা থাকে। ইনফ্যাক্ট আজকেই যে খবরটা একটু দেখতে বললাম, সেইটাই যদি পড়ে দেখা হয় তাহলে তাতে দেখা যাবে যে যাকে অ্যারেস্ট করেছিল কোনো এক ম্যাম, তিনি সফিস্টিকেটেড একজন ম্যাম, তিনি অ্যারেস্টেড, তিনি বলেছিলেন, স্বপ্ন দেখালেন যে একেবারে দরিদ্র পরিবারগুলোকে আইডেন্টিফাই করছে, যারা খেতে পায় না তাদের মেয়েদের স্বপ্ন দেখাচ্ছেন যে তোমাদের এসি করে নিয়ে যাব, এসি ট্রেনে করে বুকিং করে নিয়ে যাব টাবো, এইসব করে ভালো চাকরি হবে, বাড়িতে টাকা পাঠাবে, এইসব করে। এইবার সেই ম্যাম কিন্তু অ্যারেস্টেড যখন হলেন, তিনি যখন বেলে ছাড়া পেলেন, ম্যাম কিন্তু আবার ফোন করছেন। খবরটার মধ্যে কিন্তু এই অংশ একটা আছে, সেই ম্যাম কিন্তু আবার ফোন করছেন। অর্থাৎ যারা ভালনারেবল তাদের ধরার প্রবণতাটা কিন্তু থেকে যায় এবং তারা আবার ট্র্যাপ চলে যায়। এখানে চরম দারিদ্র্যের ছবিগুলো আমাদের বুঝতে হবে। বাড়ির লোকের অবস্থান কি হবে? অনেক সময় বললাম তারা হাল ছেড়ে দেয়, অনেক সময় তারা কিছু টাকা পায়, তারা পুরো জিনিসটার মধ্যে নোয়িংলি আননোয়িংলি জড়িয়ে পড়ে। একটা মুখ তো অন্তত কম খাওয়াতে হবে, টাকা আসবে, বাড়ির বাকিরা তো খেতে পাবে। এই যে জায়গাগুলো একটা চরম দারিদ্র্যের মধ্যে একটা পরিবারের কাছে কিন্তু এই জায়গাগুলো খুব ডিসাইসিভ হয়ে যায়। তো ফলে ওই ট্র্যাপে ফেলে দেয়, ওই ট্র্যাপে একজনকে বলি দিয়ে দিচ্ছে, আশাটা করছে যে বাকিরা বাঁচবে। এইভাবে পুরো জিনিসটা অপারেট করে। এই চেইনটাই, ট্রাফিকিং চেইনটা অনেকখানি এইটার ওপর অপারেট করে, এবং তার ফলে বললাম তাদের এই মেয়েগুলো আর সুরাহা হয় না, বাড়ি তাদের গ্রহণ করছে না, কোথাও হয়তো সেখানে ফিরিয়ে দিচ্ছে, মানে সেখানে সে ফিরে আসতে পারছে কোনো এনজিওর সাহায্যে, কোনো পুলিশের সাহায্যে হয়তো ফিরলো, আবার ট্রাফিক হয়ে যাচ্ছে, কোনো ক্ষেত্রে একটা সুরাহা হচ্ছে। ভিকটিমস অফ পলিটিক্স তো অতি অবশ্যই হয়, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা, সংখ্যা তো কম না, নানা ধরনের
রাজনৈতিক নেতাদের নানা ধরনের শোষণের শিকার হয়, ভোট ব্যাংক হিসেবে তাদের ব্যবহার করা হয়, অনেক প্রতিশ্রুতি দেয়া হয়, অনেক কিছুর মধ্যে তারা জড়িয়ে পড়ে, আবার এর মাধ্যমেও আবার ট্রাফিক হয়ে যায়। রাজনৈতিক পরিচয়, সুরাহার প্রতিশ্রুতি, কাজ দেব, ইয়ে দেব, এই সমস্ত কিছুর মধ্যে তারা জড়িয়ে যায়, সমস্যা হয় অনেক রকম। কনফারেন্সে এখনকার দিনে অতি অবশ্যই অনেক রকম কনফারেন্স জাতীয় আন্তর্জাতিক স্তরে একটা সচেতনতার পর্যায়ে এসে পুরোটাই পৌঁছেছে এবং অনেকগুলো রাজ্যেই আমি বলবো একটা কনসিয়াসনেসের জায়গা এসেছে এবং আন্তর্জাতিক স্তরে সামগ্রিকভাবে দলিত মানুষের কনফারেন্স আমরা অনেকগুলো হচ্ছে দেখতে পাচ্ছি, যেটার ফলে যেটাতে দলিত মেয়েদেরও কিন্তু কিছু কণ্ঠস্বরের একটা জায়গা উঠে আসছে। আমরা ন্যাশনাল ক্যাম্পেইন অন দলিত হিউম্যান রাইটস দেখতে পাই, অনেকখানি ইনিশিয়েটিভ নেয় হিউম্যান রাইটস সংগঠন, কিছু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো সেগুলোতে ইনিশিয়েটিভ নেয় এবং এখন যে জিনিসটা সুবিধেটা হয়েছে, সুবিধে অসুবিধে সবই তার মধ্যে জড়িয়ে থাকে, একটা বড় সুবিধের জায়গা যেটা হয়েছে টেকনোলজি। এখন টেকনোলজি যে জায়গায় গেছে তার ফলে এই কনফারেন্সগুলো করা, সংগঠিত করা এবং বিভিন্ন দেশের, মানে শুধু ভারতের দলিত মেয়েরা নয়, বিভিন্ন দেশের দলিত মেয়েরা একত্রিত হয়ে তাদের মতামত ব্যক্ত করার জায়গাটা তৈরি হচ্ছে। আর সেইটার সঙ্গে মানে বিশেষত বাংলাদেশ, পাকিস্তান এবং অন্যান্য জায়গার দলিত মেয়েরা, ভারত তো আছেই, তারা একত্রিত হয়ে তারা আলাপ আলোচনার মধ্যে এই টেকনোলজির সুবিধের জন্য তারা মানে মিলিত হতে পারছে। এইটা একটা জায়গা, অ্যাডভান্সমেন্টের জায়গা শিওরলি, এবং একটা কনসিয়াসনেস, এই যেটা বলছিলাম যে 80-র দশকের পর থেকে যেমন চ্যালেঞ্জটা উঠে এসেছে মেইন স্ট্রিম ফেমিনিজমের ক্ষেত্রে, এখন কিন্তু সচেতনতাটা অনেক বেশি আমরা লক্ষ্য করতে পারছি যে দলিত মেয়েদের কথা বলতে হবে জায়গাটা, অর্থাৎ এই যে 5 রকম আলাদা আলাদা অবস্থানের মেয়েদের 5 রকম আলাদা আলাদা অভিজ্ঞতা থাকে, 5 রকম আলাদা আলাদা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, অর্থাৎ এই ডিফারেন্সটা কিন্তু এখন অনেকখানি উইমেন স্টাডিজের ক্ষেত্রে একটা স্বীকৃত অবস্থান হয়ে আসছে। মানে সেটাও যে পুরোপুরি ভাবে স্বীকৃত সেটা আমি বলবো না, কিন্তু এই যে ইন্টারসেকশনালিটির কথা বললাম, ব্ল্যাক মেয়েদের, কৃষ্ণাঙ্গ মেয়েদের অভিজ্ঞতা শ্বেতাঙ্গ মেয়ের সমান নয়, এটা একটা জায়গা তৈরি হয়। দলিত মেয়েদের অভিজ্ঞতা বর্ণ হিন্দু মেয়েদের সমান নয়, এই যে জায়গাটা আরেকটা জায়গা তৈরি হয়। ফলে এই ডাইভার্সিটিটা এখন অনেক বেশি, সেটা নিয়ে অনেক কাজ করার জায়গা আছে, কিন্তু অন্তত একটা জায়গা তৈরি হচ্ছে। এবং এই প্রসঙ্গে একটু বলি, 1995-এ গোপাল গুরু একটা লেখা লিখেছিলেন, ছোট্ট লেখা, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে, দলিত উইমেন টক ডিফারেন্টলি, এই বলে। তারপর থেকে এই সচেতনতার জায়গাটা অনেকটা বাড়ে আর কি, যে 80-র দশকের শেষ থেকে বললাম তো যে দলিত মেয়েদের নিজেদের সংগঠন তারা তৈরি করার চেষ্টা করছে, তখন থেকে সেইটা রেকগনাইজ করে খানিকটা গোপাল গুরুর এই লেখা, তারপর আমরা দেখতে পাই যে মেইন স্ট্রিম উইমেন্স মুভমেন্টে কিন্তু অনেকখানি আলাপ আলোচনাটা অন্তর্ভুক্ত হওয়ার একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আর কারোর কোনো প্রশ্ন কিছু?
থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম এরকম একটা লেকচার আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এখন যেটা মানে ফর্মালিটি সেই হিসেবে ফর্মালি আমাদেরকে ভোট অফ থ্যাঙ্কস দিয়ে এই প্রোগ্রামটা এন্ড করতে হবে। সুতরাং আমি এখন এই ভোট অফ থ্যাঙ্কসটা দেবো। আমরা we are thankful to our Honorable Vice Chancellor Madam Professor Meeta Banerjee and also to our Honorable Registrar Sir Professor Dr. Saibur Rahman.